করার জন্য। অনেক অনেক দিন পরে আমরা আবারও হাজির হয়ে গেছি আমাদের বাংলা ব্যাকরণ ব্যাচে, এবং যে যেখানে বসে আমাদের এই ক্লাসটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে দেখা হয় অনেকদিন পর পর, দীর্ঘদিন ধরে আমরা একসাথে আছি। যেহেতু আমাদের কদিন পর পর দেখা হয়, কদিন পর পর মানে হচ্ছে আমরা যেহেতু ক্লাসে করি হচ্ছে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বুধবার, তো সেদিক থেকে আমরা আজকে বুধবারের পরে যদি সোমবার আসে মাঝখানে একদিন পরে কেন আসে আর কি। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যে যেখানে আছেন পড়াশোনার মধ্যেই আছেন এই আশাই করি। যাই হোক, আপনারা আমাকে একটু জানান আগে যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বেশ কয়েকদিন ধরে পড়াশোনা করছি। বেশ কয়েকদিন করতে বোঝাচ্ছি যে আমরা লাস্ট 2টা ক্লাসে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। বিষয়টা হচ্ছে সমাস। তো সমাস আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আমরা বাংলা দ্বিতীয় পত্র যেদিন থেকে পড়া শিখেছি বা যেদিন থেকে পড়া শুরু করেছি সেদিন থেকে সমাজটাকে একটু অ্যাভয়েড করে করে আসার চেষ্টা করেছি, কারণ সমাজটা আসলে কেন জানি আমাদেরকে একটু ঝামেলায় ফেলে দেয় আর কি। তা আমরা আপনাদেরকে যেন ঝামেলায় ফেলতে না পারে এই জন্য আমরা যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে আমরা একটু একটু করে পড়ার চেষ্টা করেছি। একটু একটু করে পড়ার চেষ্টা মানে হচ্ছে প্রথম দিন আমরা 3টা পড়েছিলাম, দ্বিতীয় দিন আমরা 2টা পড়েছি, এবং আজকে আমরা সর্বশেষ যেটা সেটা পড়ার মাধ্যমে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। তো আমি আশা করি আপনাদেরকে যেরকম, যেহেতু আমি একটু একটু করে পড়িয়েছি, আপনারাও বাসায় একটু একটু করে সম্পূর্ণভাবে রিভিশন দিয়েছেন। মানে যে যে টপিক ছিল, যেমন যেদিন তৎপুরুষ আর কর্মধারায় পড়াইলাম, এরপরে আপনারা এই দুইটা একটু ভালো করে রিভিশন দিয়েছেন, আমি এটা প্রত্যাশা করি সবার কাছে আর কি। তো যাই হোক, আজকে আমরা চলে যাই বহুব্রীহির মধ্যে। বহুব্রীহি যে নামটা আছে, নামের মধ্যে এই সমাসের যে মূল বক্তব্য সেটা লুকিয়ে আছে। কিভাবে? বহুব্রীহি, খেয়াল করেন, বহু মানে হচ্ছে অনেক, বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি, ব্রীহি মানে হচ্ছে ধান। তাহলে বহুব্রীহি মানে হচ্ছে অনেক ধান আছে এমন ব্যক্তি। কিন্তু বহুব্রীহি দিয়ে আমরা বহুও বুঝি না, মানে অনেকও বুঝি না, ব্রীহি দিয়ে আমরা ধানও বুঝি না। বহুব্রীহি দিয়ে আমরা বুঝি একটি সমাসের নাম। তাহলে এই যে বহুব্রীহি শব্দটা, এই শব্দটার মধ্যেই বহুব্রীহি সমাসের মূল ব্যাপারটা লুকিয়ে আছে। মূল ব্যাপারটা তাহলে কি? মূল ব্যাপারটা হচ্ছে পূর্বপদ পরপদ কোনটাই প্রাধান্য পাবে না, পূর্বপদ পরপদ কোনটাই প্রাধান্য পাবে না, সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রাধান্য দিবে, সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রাধান্য দিবে, তার নাম হচ্ছে বহুব্রীহি। সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রাধান্য দিবে, তার নাম হচ্ছে বহুব্রীহি। তাহলে বহুব্রীহি হচ্ছে এমন সমাজ যেখানে পূর্বপদ পরপদ কোনটাই প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ নতুন অর্থ আসবে, সম্পূর্ণ নতুন অর্থ আসবে, সম্পূর্ণ নতুন অর্থ আসবে, তার নাম হচ্ছে বহুব্রীহি। চলো আমরা একদম ক্লাসের শুরুতে, সমাজের শুরুতে আপনাদেরকে পড়িয়েছিলাম গায়ে হলুদ, মনে আছে কিনা আপনাদের? বলেন তো, গায়ে হলুদ দিয়ে কি বোঝায়? গা বোঝায় না হলুদ বোঝায়? স্যার অনুষ্ঠান বোঝায়। অনুষ্ঠান বোঝায়। গায়ে হলুদ দিয়ে গাও বোঝায় না, হলুদও বোঝায় না, গায়ে হলুদ দিয়ে একটা অনুষ্ঠানকে বোঝায়। এই যে নতুন অর্থ ইন্ডিকেট করে, এই নতুন অর্থ বোঝালেই তার নাম বহুব্রীহি। যেমন ধরেন আমরা বিনা পানির কথা বলি। বিনা পানি, বিনা মানে বাদ্যযন্ত্র, বিনা মানে বাদ্যযন্ত্র, কিন্তু বিনা পানি দিয়ে আমরা বাদ্যযন্ত্র বুঝি না। পানি, মধ্যাহ্ন দিয়ে যে পানিটা আছে তার মানে হচ্ছে হাত। বিনা পানি দিয়ে আমরা বিনাও বুঝি না, হাতও বুঝি না। বিনা পানি দিয়ে আমরা বুঝি দেবী সরস্বতীকে, বিনা পানি দিয়ে বুঝি আমরা দেবী সরস্বতীকে, নতুন অর্থ। তো যখনই নতুন অর্থ ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে বহুব্রীহি। একই রকম ভাবে 80-20, 80, 80 মানে হচ্ছে দাঁত, 80 দিয়ে আমরা দাঁত বুঝি। 20, 20 মানে তো বিষ বা পয়জন, আমরা 20 দিয়ে, 80-20 দিয়ে বিষও বুঝি না, আমরা বুঝি সাপ। সাপ কথাটা 80তেও নাই, 20এও নাই, সম্পূর্ণ নতুন অর্থ। তো যখনই সম্পূর্ণ নতুন অর্থ ইন্ডিকেট করবে তার নামই হচ্ছে বহুব্রীহি। এখন নতুন অর্থ যে ইন্ডিকেট করে এটা তো আমাদেরকে বুঝতে হবে, কিন্তু আমরা তো অনেকে এটা বুঝি না নতুন অর্থ কেমনে হচ্ছে, কারণ এই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা যদি টোটালি সবগুলা শব্দ একবার রিভিশন দিতে পারি বা সবগুলা শব্দ একবার পড়তে পারি, তাহলে খুব সুন্দরভাবে বা খুব সহজেই আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এই জন্য সবগুলো শব্দ একবার পড়ে রাখাটা ভালো, মানে যে সকল শব্দগুলো আছে বহুব্রীহি সমাসে, যেটা প্রত্যেক ক্লাসে আপনাদেরকে বলি আর কি, যে শীট, লেকচার শীট, বই, এগুলো মিলিয়ে যতগুলা শব্দ আছে সব একবার রিভিশন দিয়ে ফেলে। তো এটা হচ্ছে ব্যাস বাক্য আছে, এটার ব্যাস বাক্যে মোস্টলি হচ্ছে শেষে যার বসে, এবং এই যে শেষে যার বসে, এই যার শব্দটা দিয়ে কিন্তু নতুন অর্থ দিকে আমরা চলে যাই। যেমন ধরেন আমরা বললাম নীল নয়না, আর নীল নয়না দিয়ে আমরা নীলও বুঝি না, নয়নকেও বুঝি না।
মানে চক্ষু বুঝি না, আবার নীল রংটাকে বুঝি না। নীল নয়না দিয়ে আমরা একটা ব্যক্তিকে বুঝি যার চোখগুলো নীল। এই শেষে যারই বসে সবচেয়ে বেশি, বহুব্রী সমাসে শেষে যার বসে, ব্যাস বাক্যের শেষে যার বসে। তো বহুব্রী সমাজকে আমরা মোটামুটি 8 ভাগে ভাগ করি। এর মধ্যে আবার একটা আছে নিপাত নিষিদ্ধ, এগুলো আমরা যদি বই রিভিউ করবো যদি সবই পাবো। তো এর মধ্যে 3টা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো মানে প্রকারভেদ হিসেবে খুব ইম্পর্টেন্ট আর কি। মানে সচরাচর অন্যগুলোর প্রকারভেদ লাগে না, জাস্ট খালি আপনি শব্দটা জানলেই হবে কোনটা বহুব্রী সমাস, কিন্তু 3টা প্রকারভেদটা একটু লাগবেই। তার মধ্যে একটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী, এই ব্যতিহার শব্দের অর্থটা হচ্ছে ডাবল। ব্যতিহার মানেই হচ্ছে ডাবল। ব্যতিহার মানেই হচ্ছে ডাবল। ব্যতিহার মানেই হচ্ছে ডাবল, মানে কিছু ডাবল হয়ে যাও। বইয়ের সংজ্ঞা অনুসারে বই আমাদেরকে বলছে যে যখন দেখা যাবে কোনো ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে। ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক মানে একের সাথে আরেক, একের সাথে আরেক, এটা হচ্ছে পারস্পরিক। এখন ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বই আমাদেরকে বলছে, বাট এটাকে আরো সহজভাবে ইন্ডিকেট করা যায়। খেয়াল করেন, আপনি যখন কোনো কিছুতে দেখবেন যে কোন একটা বিষয় ডাবল হয়ে যাচ্ছে, কোন একটা বিষয় ডাবল হয়ে যাচ্ছে এবং ওটা দিয়ে ক্রিয়া বোঝাচ্ছে বা কাজ করা বোঝাচ্ছে, ওইটাই হলো ব্যতিহার বহুব্রী। ওইটাই হলো ব্যতিহার বহুব্রী। যেমন খেয়াল করেন, চুল একটা শব্দ আছে, এই চুল শব্দটাকে ডাবল করে একটা ক্রিয়া বানাই ফেলেন তো কি হবে? চুলাচুলি। চুলাচুলি, রাইট। ধাক্কা ধাক্কি। ধাক্কা ধাক্কি, আচ্ছা। লাঠি লাঠালাঠি, রাইট, লাঠালাঠি। কান কানাকানি। 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 মুখ মুখোমুখি। কোল কোলাকুলি। লাঠি লাঠালাঠি। ওকে, তো যখনই দেখবেন এই যে ডাবল স্টেপ গুলা তৈরি হচ্ছে, এই ডাবল স্টেপ গুলা তৈরি হচ্ছে চুলাচুলি, মারামারি, ঠেলাঠেলি, গুতাগুতি, কোলাকুলি, কানাকানি, মুখোমুখি, ধাক্কা ধাক্কি, লাঠালাঠি, এগুলো হচ্ছে ব্যতিহার। এগুলাই হচ্ছে ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বোঝায়, যে একটা শব্দ দিয়ে ডাবল হয়ে যাবে এবং একটা ক্রিয়াপদ পারস্পরিক সম্পর্ক বোঝাবে। তাহলে চুলাচুলি, কানাকানি, ঠেলাঠেলি, মারামারি, গুতাগুতি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। এটা কোনো কিছুর সাথে ঝামেলা করবে না, যদিও বহুব্রী সমাসের মূল কাজ হচ্ছে গেলে ঝামেলা করা, অন্য সমাসগুলোর সাথে কে ঝামেলা করবে, কিন্তু এই ব্যতিহার বহুব্রী কারোর সাথে ঝামেলা করবে না এবং অ্যাকচুয়াল যা আছে তাই থাকবে। চুলাচুলি, কোলাকুলি, ঠেলাঠেলি, মারামারি, ধাক্কা ধাক্কি, দেখা দেখি, কানাকানি, নাকানাকি হবে না, কানাকানি হবে, চোখাচোখি হবে। ওকে, আচ্ছা। আর ব্যাস বাক্য শেষে লড়াই, মিলন, কথা একটা দিলেই হবে। যেমন লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই। কোলাকুলি, কোলে কোলে যে মিলন। মুখোমুখি, মুখোমুখি যে মিলন। কানাকানি, কানে কানে যে কথা। একটু সিম্পলি মানে ব্যাস বাক্যের দিক থেকে শেষে একটা লড়াই, মিলন, কথা দিয়ে দিলে হয়ে যাবে। আর আর ব্যতিহার মানে হচ্ছে ডাবল স্টেপ ইন্ডিকেট করবে। ব্যতিহার মানে হচ্ছে ডাবল স্টেপ, দ্বিতীয় শব্দ হিসেবে আমরা যেটা ইন্ডিকেট করি। ওকে, এরপর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী মানে হচ্ছে এখানে শুরুতে একটা সংখ্যা থাকবে, শুরুতে একটা সংখ্যা থাকবে। এন্ড শুরুতে সংখ্যা থাকলে তার এক বিপদ, তাই না? বলেন বিপদ না? কারণ শুরুতে সংখ্যা তো আমরা আগেও একটা পেয়ে আসছিলাম, কি নাম ওইটা? দ্বিগু। দ্বিগু। শুরুতে সংখ্যা আছে, আগে একটা আমরা পেয়ে আসছি, তার নাম হচ্ছে দ্বিগু। দ্বিগুতেও শুরুতে সংখ্যা আছে। আচ্ছা, দ্বিগুতেও শুরুতে সংখ্যা আছে। এই সংখ্যাবাচক বহুব্রীহি এখানেও সংখ্যা আছে। তাহলে পার্থক্য কি? পার্থক্য আমরা আগে থেকেই জানি। আপনারাই বলেন তো, দ্বিগু সমাসের সংখ্যা থাকে, ঠিক আছে, এটা তো শুরুতে সংখ্যা, এটা তো শুরুতে সংখ্যা, ঠিক আছে, কিন্তু দ্বিগু সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পাইতো? নতুন অর্থ, পূর্বপদ না পরপদ? পরপদ। দ্বিগু মানে হচ্ছে পরপদের অর্থে প্রাধান্য পাইতো। দ্বিগু মানে পরপদের অর্থ প্রাধান্য পাইতো। আচ্ছা, আর বহুব্রীহিতে কোন অর্থ? নতুন। বহুব্রীহিতে নতুন অর্থ আসবে, নতুন। পূর্বপদ পরপদ কোনোটাই না, নতুন একটা অর্থ দিবে। ওকে, এখন ধরেন আমরা একটা শব্দ ইন্ডিকেট করলাম, সেটা হচ্ছে চৌরাস্তা। আমরা একটা শব্দ ইন্ডিকেট করি, সেটা হচ্ছে চৌরাস্তা। আচ্ছা বলেন তো, চৌরাস্তা দিয়ে আমরা আসলে কি বুঝি? ঘর বুঝি, বাড়ি বুঝি, নাকি একটা রাস্তাকেই বুঝি? রাস্তাকেই বুঝছি।
চৌরাস্তা বলতে আমরা একটা রাস্তাকেই বুঝি। চৌরাস্তা বলতে আমরা চৌ বুঝি না, মানে চার বুঝি না। চৌরাস্তা বলতে আমরা একটা রাস্তাকেই বুঝি। তো রাস্তাকেই যেহেতু বুঝি, কোন পদ প্রাধান্য পাচ্ছে? পরপদ। পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কোন সমাস হবে? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। কিন্তু আমরা যদি বলি চৌচালা, আমরা যদি শব্দটা বলি চৌচালা, বলেন তো চৌচালা দিয়ে কি বোঝায়? চালা বোঝায় নাকি চৌচালা দিয়ে ঘর বোঝায়? চালা বুঝেন তো? ঘর। চালা বুঝেন তো, যে টিনের চাল দেয় না ঘরের উপরে, ওটা হচ্ছে চালা আর কি। তা আমরা কি বলি যে চালাটা চৌচালা, নাকি বলি চৌচালা ঘর? চৌচালা ঘর। চৌচালা ঘর, আমরা বলি চৌচালা ঘর। তাহলে চৌচালা দিয়ে চৌ বুঝায় না, চালাও বুঝায় না। চৌচালা দিয়ে কি বুঝায়? ঘর বুঝায়। চৌচালা দিয়ে ঘর বোঝানো হয়, চৌচালা দিয়ে ঘর বোঝানো হয়, চৌচালা দিয়ে ঘর বোঝানো হয়। তাহলে ঘরটা কোথায় আছে? চৌতে আছে না চালাতে আছে, নাকি নতুন অর্থ? নতুন অর্থ স্যার। নতুন অর্থ। তো যখনই নতুন অর্থ ইন্ডিকেট করবে তখনই সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। তাহলে সংখ্যাবাচক বহুব্রীর কনসেপ্টটা হচ্ছে যে এখানে সংখ্যা থাকবে, তবে সেটা পরপদ প্রাধান্য দিবে না, সম্পূর্ণ নতুন অর্থ আসবে, সম্পূর্ণ নতুন অর্থ আসবে। যেমন সেতার, সে মানে তিন, তার মানে তার। আর আমরা বলতে পারতাম তিন তারের সমষ্টি বা তিন তারের সমাহার। তিন তারের সমাহার হলে কিন্তু সেতার হয় না। আর মনে করেন তিন তার দিলে, আপনি মনে করলেন তিন তার দিলেই সেতার, তাহলে আপনি ঘরের দরজায় তিনটা তার লাগাই দেন, প্রত্যেক বেরোনোর সময় টিং টাং টুং, ঢুকার পরে আবার টুং টাং টিং বাজায় ঘরে ঢুকবেন। মানুষকে বলবেন আপনার ঘরের দরজা একটা সেতার, কেউ বিশ্বাস করবে? সেতার বলতে আসলে তার বোঝানো হয় না, সেতার দিয়ে বোঝানো হয় একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রকে। সেতার দিয়ে একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রকে বোঝানো হয়, সেতার দিয়ে একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রকে বোঝানো হয়। আপনি মনে করেন যে সেতার তিনটাই তার আছে, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তিনটা তার আছে। আপনি রাগ করে একটা তার ছিঁড়ে ফেললেন, তার আছে এখন দুইটা, তখন এটার নাম কি? সেতার না দোতারা? তখন এটার নাম সেতার। আপনি রাগ করে দুইটা তার ছিঁড়ে ফেলেন, একটা তার আছে, তখন কি এটাকে একতারা বলা যাবে? না, তখন এটার নাম সেতার। আপনি রাগ করে তিনটা তার ছিঁড়ে ফেললেন, নাম কি বলবেন? তার ছিঁড়া? না, তখন ওর নাম সেতার। ভেঙে টুকরা করে ফেললেন, পুরো তারই নাই, তাও এটার নাম সেতার। তাহলে সেতার দিয়ে আসলে তার বোঝানো হয় না, সেতার দিয়ে একটা বাদ্যযন্ত্র বোঝানো হয়। দশানন, দশ মানে দশ, আনন মানে হচ্ছে মুখ, আর দশানন দিয়ে 10টা মুখ এরকম কিছু বোঝানো হয় না। দশানন দিয়ে বোঝানো হয় রাবণকে। চৌচালা, চৌচালা দিয়ে চৌ বোঝানো হয় না, চালা বোঝানো হয় না, চৌচালা দিয়ে বোঝানো হয় ঘর, চৌচালা দিয়ে বোঝানো হয় ঘর। তে পায়া, তে মানে তিন, পায়া মানে পায়া, যেটাতে আমরা ভর করে থাকি। কিন্তু তে পায়া দিয়ে আমরা তিনও বুঝি না, পায়াও বুঝি না, তে পায়া দিয়ে বুঝি আমরা টেবিল। যে টি টেবিল আছে না, ছোট টেবিল গুলো, এগুলোকে বলে তে পায়া বা টিপাই। তাহলে দেখেন শুরুতে সংখ্যা আছে, সে, 10, চৌ, তে, শুরুতে সংখ্যা আছে, কিন্তু সংখ্যা থাকলেও সেগুলো পরপদ প্রাধান্য পাচ্ছে না, সেগুলো নতুন অর্থ দিচ্ছে। তো শুরুতে সংখ্যা দিয়ে যদি নতুন অর্থ বোঝায়, শুরুতে সংখ্যা দিয়ে যদি নতুন অর্থ বোঝায়, শুরুতে সংখ্যা দিয়ে যদি নতুন অর্থ বোঝায়, তার নাম সংখ্যাবাচক বহুব্রী, তার নাম সংখ্যাবাচক বহুব্রী। এবং সংখ্যাবাচক বহুব্রীর জন্য এই চারটা শব্দই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেতার, দশানন, চৌচালা এবং তেপায়া। এই চারটা শব্দ একটু ভালো করে খেয়াল রাখবেন। এরপরও আমি কিছু শব্দ ইন্ডিকেট করে দিচ্ছি, খেয়াল করেন। আমরা পঞ্চগড়ের কথা বলি। পঞ্চগড়ের একটা লোক আছে, পঞ্চগড়ের, তার নাম হলো পঞ্চানন। পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরে, চৌচালা ঘরে তেপায়া টেবিলে বসে, তেপায়া টেবিলে বসে সেতার বাজিয়ে 12 হাতি বা 10 গজি, 12 হাতি বা 10 গজি দশাননকে মনে করে। ওকে, লাইনটা আবার খেয়াল করেন। পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরে তেপায়া টেবিলে বসে সেতার বাজিয়ে 12 হাতি বা 10 গজি দশাননকে মনে করে। এটা 3বার রিডিং করবেন। পঞ্চগড়ের পঞ্চানন চৌচালা ঘরে তেপায়া টেবিলে বসে সেতার বাজিয়ে 12 হাতি বা 10 গজি দশাননকে মনে করে। আচ্ছা, খেয়াল করেন সবগুলো শুরুতে সংখ্যা আছে। পঞ্চগড় শুরুতে পঞ্চ আছে, একটা সংখ্যা। আর গড় মানে হচ্ছে পুরাতন এলাকা বা প্রাচীন এলাকা, ওই যে রামগড়, মহাস্থানগড়, এগুলো এরকম গড় আমরা পাই। তো এই পঞ্চগড়
দিয়ে আমরা আসলে 5টা গড় আছে এমন কিছু বুঝি না। পঞ্চগড় দিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা বুঝি। 5টা গড় আছে এমন কিছু না, পঞ্চগড় দিয়ে আমরা একটা নির্দিষ্ট জেলা বা এলাকা বুঝি। নতুন অর্থ। পঞ্চানন, পঞ্চ মানে 5, আনন মানে মাথা। তো পঞ্চানন দিয়ে আমরা মাথাকে বুঝি না, পঞ্চানন দিয়ে বুঝি একজন ব্যক্তিকে যিনি আমাদের বর্ণমালাগুলো বা আমাদের বর্ণগুলো কাঠ খোদাই করে বানাইছিলেন ছাপা মেশিনের জন্য। এই পঞ্চানন কর্মকার তার আসল নাম, তাকে আমরা বলি বাংলা লিপিকার। চৌচালা, চৌচালা দিয়ে আমরা চৌ বুঝি না, চালাও বুঝি না, চৌচালা দিয়ে বুঝি আমরা ঘর। তেপায়া দিয়ে আমরা তেও বুঝি না, পায়াও বুঝি না, তেপায়া দিয়ে বুঝি আমরা টেবিল। সেতার দিয়ে আমরা তার বুঝি না, সেতার দিয়ে বুঝি একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্র। 12 হাতি মানে 12টা হাতিকে বুঝি না, 12 হাতি দিয়ে আমরা বুঝি এমন কিছু যেটার পরিমাপ 12 হাত, এমন কিছু যেটার পরিমাপ 12 হাত। 10 গজি সেম, 10টা গজ আছে এরকম কিছু বুঝি না, 10 গজি মানে হচ্ছে এমন কিছু যেটার পরিমাপ 12 হাত। 10 আনন, 10ও বুঝি না, আননও বুঝি না, মানে মাথাও বুঝি না, 10 আননটা বুঝি আমরা রাবণ। সেই কয়টা শব্দ একটু ভালো করে আমরা মুখস্থ করে ফেলবো, ভালো করে আমরা মুখস্থ করে ফেলবো যে এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। আর এগুলোর ব্যাস বাক্য কি? শেষে জাল লাগাই দিলেই হবে। পঞ্চগড় আছে যার, পঞ্চ আনন আছে যার, তে পায়া আছে যার, অথবা সে তার আছে যার, 12 হাত পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার, 10 আনন আছে যার, শেষে জাল লাগাই দিলেই হয়ে যাবে। তাহলে শুরুতে সংখ্যা নতুন অর্থ, শুরুতে সংখ্যা নতুন অর্থ, শুরুতে সংখ্যা নতুন অর্থ, তার নামই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। শুরুতে সংখ্যা নতুন অর্থ, তার নাম সংখ্যাবাচক বহুব্রী। ওকে, তো এবার আপনাদেরকে একটা লোকের কাছে নিয়ে যাই। লোকটার নাম হচ্ছে পীতাম্বর। পীতাম্বরচার। এই পীতাম্বর লোকটা খুব ভালো, খুবই ভালো, মানুষজন তাকে খুব পছন্দ করে। এই লোকটা অনেক ভালো এবং এটার ব্যবহারও খুব ভালো। ব্যবহার মানে শীল আর কি, তার শীল গুলা খুব ভালো। শীল মানে ব্যবহার আচরণ, জন্য মানুষজন তাকে সুশীল বলে ডাকে। সুশীল, সুশীল যার। এই সুশীল এবং কেউ কেউ তাকে বলে মহাত্মা, তার আত্মাটা অনেক ভালো। তো সুশীল ও মহাত্মা, সুশীল ও মহাত্মা পীতাম্বরের একজন সহোদর আছে। সহোদর মানে আপন ভাই, সহ উদর চার, একই মায়ের পেট থেকে যে আসছে। তো সুশীল ও মহাত্মা, সুশীল ও মহাত্মা পীতাম্বরের সহোদর, তার নাম হচ্ছে নীলাম্বর এবং সে হচ্ছে বেকার এবং একরোখা। নীলাম্বর, নীলাম্বর হচ্ছে বেকার, নেই কার যার, এবং তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে বেকার এবং হচ্ছে একরোখা। একরোখা মানে একদিকে রোগ যার, একদিকে রোগ মানে বুঝছো, একদিকে রোগ মানে হচ্ছে যে ঘাটতেরা আছে না, ঘাওড়া ঘাটতেরা, এদেরকে বলা হয় আর কি। তো সুশীলা মহাত্মা পীতাম্বরের সহোদর বেকার একরোখা নীলাম্বর একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে খুবই সুশ্রী ও বিড়ালাক্ষী একটা মেয়েকে দেখে। সুশ্রী মানে কি? সুশ্রী যার মানে সুন্দর আর কি। বিড়ালাক্ষী, বিড়ালের ন্যায় অক্ষী যার, কারণ এটার নাম কি? নীলনয়ন। সুশ্রী ও বিড়ালাক্ষী নীলনয়নাকে দেখে সে একদম মুগ্ধ হয়ে গেল এবং মুগ্ধ হওয়ার পরে তাদের সাথে একটা ভালো পরিচয় হলো দুজন দুজনের সাথে, এবং এরা ঠিক করলো বিয়ে করে ফেলবে। এত ভালোবাসা এদের মধ্যে, এরা ঠিক করছে বিয়ে করে ফেলবে। কিন্তু নীলাম্বর তো বাড়িতে প্রস্তাব পাঠাতে পারছে না, কারণ সে তো বেকার। কিন্তু মেয়েটাকে তার চাই 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 চাই, এই জন্য সে মেয়েটাকে এমন একটা নদীতে নিয়ে আসলো যে নদীকে সবাই মা বলে ডাকে। নদী মাতা যার, নদী মাতা যার। এবং সেই নদীর যে সলিলা বা সলিল মানে পানি, সেই নদীর সলিল গুলো ছিল খুব স্বচ্ছ, এই জন্য নদীটাকে বলা হয় স্বচ্ছ সলিলা। তো এই স্বচ্ছ সলিলা একটা নদীতে এসে, নদী মাতৃকে এসে গলায় গামছার হাতে খুঁড়ি নিয়ে, গলায় গামছার হাতে খুঁড়ি নিয়ে বন্ধুদেরকে নিয়ে একটা গায়ে হলুদ করে ফেলে। গায়ে হলুদ করে ওই দিনে বিয়ে করে নৌকার মধ্যে একটা ঘর বানিয়ে বসবাস করতে থাকে। ওয়াও, কি মজা! নৌকার মধ্যে একটা ঘর বানিয়ে বসবাস করছে। মোটামুটি ভালোই চলছিল সংসার, কোনো প্রবলেম হয়নি। বাট বিয়ের 3-4 দিন পরে যে নীলাম্বর নদীতে নামলো গোসল করতে। গোসল করতে নামার পর তার উড়না নাভ বা পদ্মনাভে, উড়না নাভ বা পদ্মনাভ এগুলো কবিদের সৌন্দর্য, নারীদের জন্য। নাভ মানে নাভি আর কি। উড়নার ন্যায় নাভি যার, পদ্মের ন্যায় নাভি যার। উড়না মানে মাকড়সার জাল আর কি। তো উড়নার ন্যায় নাভি যার, পদ্মের ন্যায় নাভি যার। তো নীলনয়নের উড়না নাভ বা পদ্মনাভে একটা 80 বিষ কামড় দিল। 80 বিষ মানে সাপ। আর সাপ যেহেতু নাভিতে কামড় দিয়েছে, বিষটা খুব দ্রুত ছড়িয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই নীলনয়না মারা গেল। নীলনয়না মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো নীলনয়না যখন মারা গেছে তখন নীলাম্বর তো খুবই কষ্ট পেয়েছে। নীলাম্বর কি করবে কিছুই বুঝতে পারছে না, সে বাড়িতে ফিরে যাবে সেই মুখটাও নাই, কারণ সে হচ্ছে পালিয়ে আসছিল। তো নীলাম্বর বিপত্নিক হয়ে গেছে, বিগত হয়েছে পত্নী যার, এবং নিরুপায় হয়ে গেছে, নেই উপায় যার, কি করবে বুঝতে পারছি না। তো সে বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। একদিন ঘাটে ঘোরার সময় বেতারে এক কোকিল কণ্ঠী শিল্পীর গান শুনল। বেতারে এক কোকিল কণ্ঠী শিল্পীর গান শুনল। ওই কোকিল কণ্ঠ শিল্পীর যে গানটা শুনলো, খোঁজ নিয়ে জানলো মেয়েটার নাম হচ্ছে নীলকণ্ঠ। মেয়েটার নাম হচ্ছে নীলকণ্ঠ। তো বেতারের কোকিল কণ্ঠী শিল্পী নীলকণ্ঠের গান গেয়ে সে একদম ফিদা হয়ে গেল, এবং সে পুনরায় বেহায়ার মতো, বেহায়া মানে নেই হায়া যার, নেই লজ্জা যার, বেহায়ার মতো উচ্চ শিরে মানে উঁচু করে আবার নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ হয়ে এবার সে কোথায় গেছে আমরা কেউ জানি না। নিখোঁজ হয়ে কোথায় গেছে আমরা এবার জানি না। খেয়াল করেন আবারও, সুশীল মহাত্মা পীতাম্বরের সহোদর বেকারও একরক্ষা নীলাম্বর সুশ্রীয় বিড়ালাক্ষী নীলনয়নাকে নিয়ে নদীর স্বচ্ছ শরীরা নদীমাতৃকে গলায় গামছা হাতে করি নিয়ে গায়ে হলুদ শেষ করে বিয়ে করে নৌকাতে একটা ঘর বাড়িয়ে বসবাস করতে লাগে। কিন্তু নীলনয়নার উন্নয়না বা পদ্মনাথে আশেপাশে কামড় দেয়, নীলাম্বর বিপত্নিক হয় এবং নিরুপায় হয়ে বেতারের কোকিলকণ্ঠী শিল্পী নীলকণ্ঠকে নিয়ে বেহায়ের মতো উচ্চশিরে নিখোঁজ হয়েছে। এই শব্দগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই শব্দগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বহুব্রী সমাস। এই শব্দগুলো মোস্ট ইম্পর্টেন্ট বহুব্রী সমাস, মোস্ট ইম্পর্টেন্ট বহুব্রী সমাস। তো এখানে অলমোস্ট সবগুলোরই ব্যাস বাক্য যদি করতে চান সবগুলোর শেষে যার বসবে, তবে হাতে খড়ি আর গায়ে হলুদ এই দুইটা হচ্ছে শেষে যার বসবে না, কারণ এই দুইটা দিয়ে বোঝানো হয় অনুষ্ঠান। হাতে খড়ি দেওয়া হয়েছে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয়েছে অনুষ্ঠানে। আর অলমোস্ট যে শব্দগুলো আছে সবগুলো দেখবেন শেষে যার বসে, ব্যাস বাক্যের সময় শেষে যার বসলেই হয়ে যাবে, শেষে যার বসলেই হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, এই যে শুরুতে নি থাকা এবং ব্যক্তি ইন্ডিকেট করা, বা বে থাকা এবং ব্যক্তি ইন্ডিকেট করা, তো শুরুতে নি এবং বে থাকলে ওইটা হয় নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ বললাম কেন, নয় বহুব্রী, এটা হয় নয় বহুব্রী। যেমন নিখোঁজ, নেই খুঁজ যার, নিরুপায়, নেই উপায় যার, বেহিসাবি, নেই হিসেব যার, অথবা বেকার, নেই কার যার, বেতাল, নেই তাল যার। নি এবং বে দিয়ে হলে, নি এবং বে দিয়ে হলে ওটা না বোধক হবে, ওটা না বোধক হবে। আরেকটা স্পেশাল কনসেপ্ট হচ্ছে, যদি কোনো কিছু শুরুতে স থাকে, কোনো কিছু শুরুতে যদি স থাকে তাহলে ওইটাও বহুব্রী হবে। যেমন সবান্ধব, বন্ধু সহ বর্তমান, সশস্ত্র, অস্ত্র সহ বর্তমান, সবান্ধব, সতীর্থ, তীর্থ সহ বর্তমান, অথবা যেটা বললাম আর কি, সহোদর ছিল একটা, এক সহোদর যার বাকি মায়ের পেট থেকে যারা আসছে। তো স দিয়ে যেগুলো হবে সশস্ত্র, সহোদর, সতীর্থ, এগুলো হচ্ছে বহুব্রী। আর নি বা বে থাকলে ওটা হচ্ছে নয় বহুব্রী। আমাদের বহুব্রী যে সমাসগুলো আছে, যে শব্দগুলো আছে, এগুলো মূলত ব্যাস বাক্যের ক্ষেত্রে শেষে যার ব্যবহার করলেই, ব্যাস বাক্য ব্যবহার করে শেষে যার ব্যবহার করলে মূলত অর্থগুলো দাঁড়িয়ে যায়। আর নয় বহুব্রীর ক্ষেত্রে যখন দেখবেন নাবাচক কথা আছে, নাবাচক কথা আছে এবং ব্যক্তি বোঝাচ্ছে, নাবাচক কথা এবং ব্যক্তি বোঝাচ্ছে, তাকে বলবেন নয় বহুব্রী। সেখানে শব্দগুলো আছে, একবার একটু শব্দগুলো দেখে নেন, শব্দগুলো একবার একটু দেখেন, যা যেটা প্রবলেম একটু মাথায় রাখেন, 2 মিনিট পরে আমি সলভ করছি। তবে সবগুলা একবার করে হলেও যেন পড়া হয়।
ওকে, কার কোনটা সমস্যা হলে বলেন। আর বেতারটাতে নয় বহুব্রীহি হওয়ার কথা, তাই না? ওখানে তো নেই বোঝা। হ্যাঁ 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 হ্যাঁ, নয়টা নয় নয় বলবেই, রাইট। Okay. বেতাল বে বা বে বা নি থাকলে ওইটা না অর্থেই আসবে, রাইট। ঠিক আছে। স্যার আনাড়িতে নারী গিয়া নেই, যার এখানে নেই মধ্যে বসতো কি নিয়ম সমস্যা নেই, এটা বহুব্রীহি একটা হয়? বসালে হবে। ব্যাস বাক্যের ক্ষেত্রে ওই ধরনের কনসেপ্টটা নাই, তবে যেটা হয় যে না টাইপের যে ব্যাপারটা, এটা আগে আনলে ভালো আর কি। তবে আপনারা ব্যাস বাক্যতে ইন্ডিকেট করার দরকার নাই, কারণ আপনার পরীক্ষায় ব্যাস বাক্যটা পাবেন না, আপনি পাবেন আনাড়ি। বলা হবে আনাড়ি কোন সমাস। ওকে, তো সেক্ষেত্রে ব্যাস বাক্যের ক্ষেত্রে নেইটা এক জায়গায় বসালেই হচ্ছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে আমি ব্যাস বাক্যটা সহপর্তি বলি এই কারণে যে শব্দটা যেন আপনি জানেন যেটা এই জায়গা থেকে আসছে, এই জন্যে। কিন্তু আপনার পরীক্ষায় ব্যাস বাক্য আসার সম্ভাবনা নাই বললেই চলে, শব্দটা আসবে, আপনি শব্দ দেখে বলবেন এটা কোন সমাস আর কি। স্যার জি, এইখানে যে অলুক বহুব্রীহি আছে, আমরা তো একটা দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব পড়ছিলাম যে হুম হুম করে হুম। থাকলে, তো এখানে ওইটার এই দুইটার মধ্যে পার্থক্য কোনটা? অলোক তো তিনটা জায়গায় ছিল, তাই না? অলোক ছিল দ্বন্দ্বের মধ্যে, অলোক ছিল তৎপুরুষের মধ্যে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস কখন হয় মনে আছে? কোনটা প্রাধান্য পেলে, পুরো পদ, বড় পদ না নতুন অর্থ? উভয় পদ। হয়তো ধরেন আমি একটা শব্দ বললাম দেশে বিদেশে, দেশে বিদেশে। তো দেশে বিদেশে যখন বলছি তখন বিভক্তি কয়টাতে আছে? দুইটাতেই আছে। দুইটাতেই। দুইটাতেই আছে, রাইট। এবং প্রাধান্য পাচ্ছে কোনটা, পুরো পদ না বড় পদ না দুইটাই? দুইটাই। দুইটাই। তখন এটাকে বলে অলুক দ্বন্দ্ব। এখানে দুইটাতেই বিভক্তি থাকবে এবং দুইটাই প্রাধান্য পাবে। অলুক তৎপুরুষ যখন পড়েছিলাম তখন কি বিভক্তি দুইটাই ছিল না একটা? যেমন ধরেন আমরা বললাম তেলে ভাজা, তেলে ভাজা। তেলে ভাজা দিয়ে তো আমরা আসলে ভাজা জিনিসটাকেই বুঝি, ভাজা জিনিসটাকেই বুঝি। তাহলে ভাজা জিনিসটাকে যেহেতু বুঝি, তাহলে পরপদ প্রাধান্য পাইলো। আর একটা বিভক্তি ছিল, দুইটা না একটা, এটা ছিল অলুক তৎপুরুষ। আচ্ছা, এবার দেখেন গায়ে হলুদ, গায়ে হলুদের মধ্যে তো বিভক্তি আছে, তাই না? মূল শব্দ তো গা, তাহলে এটা একটা বিভক্তি। আর এই যেহেতু বিভক্তি, তাহলে এটা অলুক হবে। আর গায়ে হলুদ দিয়ে কি আমরা গা বুঝি, হলুদ বুঝি না নতুন অর্থ? আচ্ছা, নতুন অর্থ। নতুন বোঝাবে অর্থ হলেই তো বহুব্রীহি, নতুন হলেই বহুব্রীহি, নতুন অর্থ হলেই বহুব্রীহি। আর যদি বিভক্তি থাকে তাহলে অলুক বহুব্রীহি। বুঝতে পেরেছেন? যখন দুইটা পদ অর্থ বোঝাবে দ্বন্দ্ব। তখন ওটা হবে হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। আর যখন হচ্ছে কি পরের পদটা পরপদ বোঝাবে, হ্যাঁ, তখন হচ্ছে অলুক তৎপুরুষ। আর যখন নতুন অর্থ আসবে অলুক বহুব্রীহি। স্যার মৃগ নয়না শুধু বহুব্রীহি লেখা আছে, আর মৃগ লোচনা মধ্য পদলোপী বহুব্রীহি। তাহলে কি মৃগ নয়নাটাও মধ্য পদলোপী বহুব্রীহি হওয়ার কথা না? কারণ ব্যাস বাক্য দুটোই সেম। মধ্য পদলোপীর ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে কি, আমরা মাঝখান থেকে এক্স্যাক্টলি কোনো পদ বাদ দেওয়ার ক্ষেত্রে ইন্ডিকেট করি। তো এখানে আমরা যদি পদ ইন্ডিকেট করি তাহলে একই রকম। তো ন্যায়টা আসলে ভাবে পদ হিসেবে নেওয়া হয় না, এটা সাধারণ বহুব্রী হিসেবেই পড়ে, মধ্য পদলোপী হিসেবে না, সাধারণ বহুব্রী হিসেবেই পড়ে। কারণ একই জিনিস, নয়না লোচনা একই জিনিস, নয়ন মানেই চোখ, লোচন মানেই চোখ, লোচনা মানে যার আছে, নয়না মানে যার আছে। তো এখানে মধ্য পদলোপী লাগবে না। ঠিক আছে, মানে হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, এবার ঠিক আছে। বাকি সবগুলোকে একবার করে হলো পড়া হয়েছে? জি স্যার, পড়ছি স্যার। ওকে, বহুব্রী সমাজটা জানে কোন সমাজ মনে আছে? বহুব্রী সমাজটাই জানে কোন সমাজ? স্যার বহুব্রী সমাজটাই বহুব্রী সমাজ, রাইট। কারণ বহুব্রী বলতে আমরা সমাসের নাম ইন্ডিকেট করি না, বহুব্রী দিয়ে আমরা বুঝি অনেক ধান আছে, সরি, এটা সাধারণ যে ব্যাপারটা সেটা দিয়ে বুঝায় অনেক ধান আছে এমন কিছু। কিন্তু অনেক ধান আছে এমন কিছু আমরা বুঝি না, আমরা বহুব্রী দিয়ে বুঝি একটা সমাসের নাম, তাই তো? ওকে, তাহলে আমরা একটু রিভিশনে যাই। খেয়াল করেন, সন্ধি শব্দের অর্থ কি মনে আছে? সন্ধি শব্দের অর্থ
দুটি পদের মিলন। দুটি পদের মিলন শব্দ। দুইটি পদের মিলন, তাই নাকি? ধ্বনি। দুটি মিলন, সরি। একাধিক পদের এক পদীকরণ, তাই না? অনেকগুলা পদ থেকে একটা পদ হয়, অনেকগুলা পদ থেকে একটা পদ হয়, অনেকগুলা পদ থেকে একটা পদ হয়, এক পদীকরণ। এক পদীকরণের সাথে সাথে আরেকটা অর্থ ছিল, কি বলেন? মোট তিনটা অর্থ ছিল সমাসের। মিলন। দুটি পদের আর মিলন, মিলন, ধ্বনির মিলন, এর মিলন ছিল, হ্যাঁ। তারপর ভাষা বা ধ্বনির মাধুর্য তৈরি করা। আর আপনি সন্ধি জিজ্ঞেস করছেন, এজন্য ও, সন্ধির সন্ধি। উত্তর দেওয়া দিচ্ছেন সবাই। হাই হাই, সরি সরি সরি, ভুলে গেছে, আমি খুব ভুল করে ফেলেছি, এটা ঠিক হয়নি আমার। না, এটা হচ্ছে সমাস। বলেন সমাসের অর্থ কয়টা? সমাসের অর্থ বা সমাসের কাজ তিনটা ছিল। সমাসের অর্থ বা সমাসের কাজ ছিল তিনটা, দেখি বলেন কি কি? সংক্ষেপণ, সংক্ষেপণ, এক পদীকরণ, আর পদের মিলন। গুড। তা আমরা সমাসের মধ্যে যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে অনেকগুলো পদ থেকে একটা পদ হয়, অনেক বড় থেকে ছোট হয়ে যায়। এই যে বড় থেকে ছোট হয় হয়ে যেটা তৈরি হয়, ব্যাস বাক্য থেকে যেটা তৈরি হয় তার নাম যেন কি? এগুলো তো ব্যাস বাক্যের অন্য নামগুলো আমরা বলছি। আমি বলছি যে ব্যাস বাক্য থেকে যে ছোট অংশটা আমরা তৈরি করি ওটাকে কি বলি? স্যার সমস্ত পদ। সমস্ত পদ, এটাকে বলি আমরা সমস্ত পদ, এটাকে বলি সমস্ত পদ, রাইট। তো সমস্ত পদের প্রথম অংশকে বলি আমরা পূর্বপদ। পূর্বপদ, রাইট। আর শেষেরটাকে বলি পরপদ। হয়েছে। আচ্ছা, এই যে পূর্বপদ এবং পরপদ এই দুইটাকেও আমরা নানা রকম প্রাধান্যের মধ্যে দেখি। যখন আমরা দেখি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, যখন আমরা দেখি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, তখন তাকে কি বলি? পূর্বপদ প্রাধান্য পেলে কি বলি? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস, রাইট। যখন আমরা দেখি পরপদ প্রাধান্য পাচ্ছে, কোনটাতে কোনটাতে? দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, রাইট। আর যখন দেখি যে দুইটাই প্রাধান্য পাচ্ছে, দ্বন্দ্ব, তখন তাকে বলি আমরা দ্বন্দ্ব সমাস, রাইট। তখন তাকে বলি আমরা দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আর যখন আমরা দেখতে পাবো যে শুরুতে সংখ্যা কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে, শুরুতে সংখ্যা কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে, শুরুতে সংখ্যা কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে, তার নাম যেন কি? দ্বিগু স্যার। তার নাম হচ্ছে দ্বিগু। আচ্ছা, আর যদি আমরা দেখি যে মাঝখান থেকে একটা পদ লোপ পায়, পরপদ প্রাধান্য পাবে কিন্তু মাঝখান থেকে একটা পদ, মধ্য পদলোপী কর্মধারায়, তার নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। ওকে, আচ্ছা, তাহলে সমাসের এই যে অর্থগুলা কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায়, এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল রাখি তাহলে সত্যিকার অর্থে আমাদের বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, অব্যয়ীভাব সমাসটা চেনার একটা সহজ ওয়ে ছিল, মনে আছে? অব্যয়ীভাব তো পুরো পদ প্রাধান্য পায় এবং এটাকে সহজে শেখার জন্য আমাদের একটা সিস্টেম ছিল, বলেন তো কি? উপসর্গ। হ্যাঁ, উপসর্গ থাকে শুরুতে অথবা কি থাকে? যথা থাকে। উপসর্গ এবং যথা থাকে, উপসর্গ এবং যথা থাকে, রাইট। উপসর্গ এবং যথা থাকে, এই তো হয়ে গেছে। ওকে, তাহলে এই যে আমরা অর্থগতভাবে ইন্ডিকেট করছি, কারণ সমাসটা আসলে সত্যিকার অর্থে অর্থ দিয়েই হয়। দেখবেন আপনি যে সমাসেরই করতে যাবেন, যে সমাসের ক্ষেত্রে আপনি সংজ্ঞা পড়তে যাবেন, যেমন আপনি দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা পড়বেন, তখন সেখানে লেখা থাকবে যে সমাসের উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে, তাই না? আপনি দ্বিগু পড়তে যান, আপনাকে বলবে শুরুতে সংখ্যা এবং পরপদের প্রাধান্য থাকে। আপনি অব্যয়ীভাব পড়তে যান, বলবে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায়। বহুব্রী পড়তে যান, সেখানেও বলবে কোন পদেরই অর্থের প্রাধান্য পায় না। তাহলে সমাসের সংজ্ঞাগুলা কাকে ইন্ডিকেট করে হচ্ছে? ব্যাস বাক্যকে ইন্ডিকেট করে নাকি অর্থকে প্রাধান্য দিয়ে? অর্থকে প্রাধান্য দিয়ে। সমাসটা আসলে ইন্ডিকেট করা হয় বা সংজ্ঞাটাই বলা হয় অর্থকে প্রাধান্য দিয়ে। পূর্বপদ নাকি পরপদ, নাকি দুইটাই, নাকি একটাও না। এবং আমরা মনে হয় এটা জেনেছি, বলেন তো, যে এই যে অর্থ অনুসারে আমরা যে ক্লাসিফিকেশন গুলা করেছি, একটা ছিল উভয় পদ প্রধান,
একটা ছিল পরপদ প্রধান, একটা ছিল পূর্বপদ প্রধান, একটা ছিল একটাও প্রাধান্য লাভ করে না। তাহলে অর্থ অনুসারে কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এটাই সমাসের মূল প্রকারভেদ। আপনারা অনেকে ইন্ডিকেট করছেন না যে সমস্ত 6 প্রকার 6 প্রকার। মণি চৌধুরীর বইয়ে সমাজটাকে সহজে বোঝানোর জন্য 6 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আপনারা হয়তো খেয়ালই করেননি তার নিচে একটা লাইনে ব্র্যাকেটে লেখা ছিল সমাজ মূলত 4 প্রকার। কেউ খেয়াল করেছেন? পুরাতন আমাদের মূল যে ব্যাকরণ বই, পুরাতন ব্যাকরণ বই যেটাকে আমরা বলি আর কি, ওই ব্যাকরণ বইয়ের মধ্যে এটা আছে, কিন্তু আমরা হয়তো এটা খেয়াল করি নাই আর কি। এই হলো আমাদের সমস্যা, এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের সমাজটা মূলত কয় প্রকার তাইলে? 4 4 প্রকার। প্রকার। এটা নতুন ব্যাকরণ পুরাতন ব্যাকরণ না, এটা আসলেই 4 প্রকার, আগে থেকেই 4 প্রকার। কনসেপ্টটা হয় আসলে ব্যাস বাক্য দিয়ে না, কনসেপ্টটা হয় কি দিয়ে? অর্থ প্রাধান্য দিয়ে, অর্থ প্রাধান্য দিয়ে। ওকে, ঠিক আছে। তো আমাদের যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব অর্থ প্রাধান্য ইন্ডিকেট করে সমাজটা বের করার। যদি না হয় নো প্রবলেম, আমরা চেষ্টা করি বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সহজে সমাধান করার চেষ্টা করতে আর কি। ওকে, তো আমরা এখানে কিছু প্রশ্ন এনেছি। প্রথমে আমরা কিছু বিসিএস প্রশ্ন দেখব। বিসিএস প্রশ্ন দেখার পরে তারপরে আমরা কিছু ইউনিভার্সিটির প্রশ্ন বা অন্যান্য যে জব সেক্টর গুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা এই প্রশ্ন উত্তরের যে জায়গাটা এটা ফেসবুক আর ইউটিউবে দিয়ে দিয়েছি আর কি। যারা আছে তারা একটু চেষ্টা করুক, একটু প্র্যাকটিস হয়ে যাক আর কি আপনাদের সাথে সাথে। তো যারা ফেসবুক বা ইউটিউবে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা এটা একটু শেয়ার দিয়ে দিতে পারেন জনগণের জন্য। আজকে বাংলাদেশের একটা বিশেষ দিন না, শুধু বিশেষ ভালো দিন। আজকে আমরা অনেক বড় একটা ম্যাচ জিতেছি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে আমরা আবির্ভূত হয়েছে, এবং সেজন্য অবশ্যই নারীদেরকে আমরা অবশ্যই শুভেচ্ছা জানাই। আপনারা এখানে যারা আছেন রাইট নাও, শাহিদা মঞ্জু আপু, সুপ্রিয়া বিশ্বাস, আতিয়া চৌধুরী আপু, তারপর হচ্ছে তাসমিনা সুধা আপু। আর আজকের ক্লাসেও মেয়েরাই বেশি। মেয়েরা সব জায়গায় আগায় যাচ্ছে, বুঝছেন? আপনাদেরই আসলে অনেক কিছু করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কি আর বলবো, বিরোধী দলীয় মন্ত্রী, সরি বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার। ওকে, ক্লাসে আপনারা সবাই মহিলা। ওকে, বলেন পুষ্প সৌরভ। আগে বলেন এটার মানে কি? পুষ্প সৌরভ দিয়ে আমরা কি বুঝি? ফুল বুঝি নাকি গন্ধটা বুঝি? গন্ধ। গন্ধটাই বুঝি। মানে পুষ্প সৌরভ দিয়ে আমরা মূলত ফুলটা বুঝতেছি না, ফুলের গন্ধটা বুঝতেছি। তাহলে কোন পদ প্রাধান্য পাচ্ছে? পরপদ। তাহলে পরপদ যেহেতু প্রাধান্য পায় তাহলে অব্যয়ভাব হবে না, বহুব্রীহি হবে না। কি হবে? হয় তৎপুরুষ হবে, নাহলে কর্মধারায় হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি করে শর্ট করে ফেলা যায়? আপনি যদি অর্থটা ইন্ডিকেট করেন খুব সহজে কিন্তু শর্ট করে ফেলতে পারবেন, উত্তর এমনি বেরিয়ে যাবে। তো আমরা চেষ্টা করি। বলেন পুষ্প সৌরভ মানে কি? গন্ধ। কিসের গন্ধ? ফুলের গন্ধ। ফুলের গন্ধ। তাহলে খেয়াল করেন পুষ্প সৌরভ মানে হচ্ছে পুষ্পের সৌরভ, পুষ্পের কর্মধারা। সৌরভ, পুষ্পের সৌরভ। তাহলে যদি পুষ্পের সৌরভ হয় তাহলে মাঝখান থেকে আমরা এর বাদ দিচ্ছি। মাঝখান থেকে আমরা কি বাদ দিলাম? এর। তো যদি মাঝখান থেকে এর বাদ দেই, এর কি পূর্ণাঙ্গ পদ নাকি একটা বিভক্তি? বিভক্তি। এর হচ্ছে একটা বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। ওই যে শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি, মনে আছে? মামা বাড়ি, মামার বাড়ি, ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, চা বাগান, চায়ের বাগান। যখনই আমরা মাঝখান থেকে র বা এর বাদ দেই তখন সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি বাদ দিচ্ছি। আর মাঝখান থেকে বিভক্তি বাদ গেলে এটা কোন সমাস হয়? তৎপুরুষ। তৎপুরুষ হয়। এটা হয় তৎপুরুষ, এটা হয় তৎপুরুষ। ওকে, আচ্ছা। সমাস শব্দের অর্থ কি? সংযোজন করা না সংশ্লেষণ করা নাকি বিশ্লেষণ করা? সমাসে কি আমরা বিশ্লেষণ করি না সংক্ষেপণ? সংক্ষেপণ করি। অনেক বড় থাকে ওইটাকে আমরা ছোট বানায় ফেলি, ওইটার নামই হচ্ছে সমাস। সমাস মানেই সংক্ষেপণ করা। তো সমাস শব্দের অর্থ তো শুধু সংক্ষেপণ না, আরো দুইটা আছে তাই না? একটু আগে আমরা রিভিশন দিয়েছিলাম। কি কি জানো? মিলন এবং একাধিক পদের একপদীকরণ। একপদীকরণ এবং পদের মিলন, রাইট। সমাস ভাষাকে কি করে? বিস্তৃত করে, অর্থবোধক করে। খুব সিম্পলি, সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস ভাষাকে সংক্ষেপ করে, রাইট। ওকে, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। ভাই বোন। আচ্ছা, আমরা যদি একটু ইন্ডিকেট করি, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন,
এটা তো মধ্য পদলোপী হয়ে যাচ্ছে। কানাকানি জানে কি মনে আছে? কানাকানি হ্যাঁ কি? ব্যতিহার। ব্যতিহার গৌরী। আচ্ছা ঠিক আছে। জলের স্থলে কোন সমাস? এটা খুব কঠিন, বুঝে শুনে বলেন। জলের স্থলে দিয়ে আমরা কি বুঝি? সমর্থক সমার্থক। জল স্থল কি একই জিনিস বা বিপরীত? বিপরীত তার হইতে পারে, অনুদ্বন্দ্ব বিপরীত হইতে পারে। রয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমরা এটার খুব সহজ বিষয় ইন্ডিকেট করব। যখন দেখব সমস্ত পদে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে, তখন কি অন্য কিছু চিন্তা করব না। যখন দেখবো যে বিভক্তি হয়ে গেছে, সমস্ত পদে বিভক্তি আছে, তখন অন্য কিছু চিন্তা করার দরকার নাই। বিভক্তি যেহেতু আছে তাহলে এটা কি হবে? অলুক দ্বন্দ্ব। বিভক্তি যেহেতু আছে এটা হবে অলুক দ্বন্দ্ব। কারণ বিভক্তি আছে মানে অলুক, আর দুইটাই প্রাধান্য পাচ্ছে। আর বিভক্তিটাও কি একটাতে না দুইটাতে? দুইটাতে। অলুক দ্বন্দ্বের মধ্যে বিভক্তি এক জায়গায় থাকবে না দুই জায়গায়? দুই জায়গায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই পাঁচটা ভালোই পেরেছেন। এগুলা সচরাচর প্রশ্ন, বাট আমরা একটু ব্যাখ্যা সহ পড়লে আমাদের একটু ভালো মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, এটা 25তম বিসিএস এর নাকি 13তম বিসিএস অনেক আগের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রশ্ন হইলেই হইলো, আমরা প্র্যাকটিস করার জন্য বিসিএস এর হোক একটা হইলেই হচ্ছে। মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায় কনসেপ্ট হচ্ছে যে আমাদের পূর্ণাঙ্গ একটা পদ মাঝখান থেকে চলে যাবে, পূর্ণাঙ্গ পদ যাবে। এখন এই ব্যাপারে একটু খেয়াল করেন, মাঝখান থেকে চলে যাওয়ার কিন্তু দুইটা কনসেপ্ট আছে। তৎপুরুষ সমাসও কিন্তু মাঝখান থেকে চলে যায়, তবে তৎপুরুষ সমাসে মাঝখান থেকে যেটা যায় ওটা কি পূর্ণাঙ্গ পদ না বিভক্তি? বিভক্তি, রাইট। মাঝখান থেকে যেটা যায় তৎপুরুষ সমাসে সেটা হচ্ছে বিভক্তি যাবে। কিন্তু মধ্য পদলোপী কর্মধারায় থেকে বিভক্তি যাবে না পূর্ণাঙ্গ পদ? পূর্ণাঙ্গ পদ। পূর্ণাঙ্গ পদ যাবে। ব্যাপারটা এই, যেমন আমরা বললাম যে গাছ পাকা, গাছ পাকা মানে গাছে পাকা, এখানে এ বাদ যাচ্ছে, তাহলে এ বাদ যাচ্ছে মানে এটা তৎপুরুষ, বিভক্তি গেল। কিন্তু আমরা যদি বলতাম চাল কুমড়া, মানে কি চালে কুমড়া নাকি চালে জন্মানো কুমড়া? চালে জন্মানো। চালে জন্মানো কুমড়া, তাহলে এটাকে তৎপুরুষ বলা যাবে না। একটা পূর্ণাঙ্গ পদ গেছে জন্মানো, তখন এটাকে কি বলতে হবে? মধ্য পদলোপী কর্মধারায়। ওকে, তাহলে এখানে যেটা আছে আমরা সেটাতে একটু দেখি। এখানে বলেছে যে মধ্য পদলোপী কর্মধারায় কোনটা, যেমন ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া, এখানে মাঝখান থেকে থেকে গেছে, তো থেকেটা কি আমরা পদ হিসেবে নিব না বিভক্তি? বিভক্তি, তাহলে এটা তৎপুরুষ সমাস, এটা এখানে হবে না। আচ্ছা, অরুণের ন্যায় রাঙা বা অরুণের মতো রাঙা, তো এটা তো তুলনা বোঝাচ্ছে। তুলনা বোঝালে কি মধ্য পদলোপী হয় না উপমান হয়? উপমান। ন্যায় বা মতো এটা তো উপমানের মধ্যে চলে যাবে, যেহেতু উপমানে কি কি থাকে মনে আছে? বি বিন, বিশেষ্য বিশেষণ, এটা তো তুলনা বোঝাচ্ছে, তো এটা উপমানে যাবে। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, এখানে ব্যাপিয়া এটা হইতে পারতো একটা পূর্ণাঙ্গ পদ, কিন্তু এটা মনে হয় আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমরা যদি ব্যাপ্তি অর্থে বুঝাই, ব্যাপ্তি, ব্যাপিয়া বা ব্যাপ্তি বুঝাই, তাহলে এটা ব্যতিক্রমী অর্থে কোন সমাসজানি হয়? চতুর্থী। না না, দ্বিতীয়া। এটা হয় দ্বিতীয়া। ব্যাপ্তি অর্থে বুঝালে এটা হয় দ্বিতীয়া, রাইট। এরপর হচ্ছে মুসাফির রাহাত। মুসাফির রাহাত মানে হচ্ছে হাসি মুখ, হাসি মাখা মুখ। হাসি মুখ মানে হচ্ছে হাসি মাখা মুখ। তাহলে এখানে দেখবো আমরা পূর্ণাঙ্গ একটা পদ মাখা, এই পূর্ণাঙ্গ পদটা এখান থেকে বাদ যাচ্ছে, তাহলে উত্তর কি দিব? হাসি মুখ। হাসি মুখ। এই হাসি মুখে আপনারা যেটা বলছেন ওইটাই উত্তর, হাসি মুখে যেটা বলছেন এটাই উত্তর। হাসি মুখ মানে হাসি মাখা মুখ, মাঝখান থেকে মাখা বাদ গেছে, এটাই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। ওকে, গড় ছাড়ার মধ্যে থেকে বিভক্তি কিভাবে স্যার? কোনটা? গড় ছাড়ার, গড় থেকে ছাড়া, থেকে এটা বিভক্তি কিভাবে স্যার? থেকেটা বিভক্তি না, সেটা তো বিভক্তি, পঞ্চমী বিভক্তি আছে না, হইতে থেকেছে, হইতে থেকেছে, এটা হলো পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, হইতে থেকেছে পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, ওকে। চাঁদ মুখ, চাঁদ মুখটা আগে বলেন তো কোন সমাস? চাঁদ মুখটা কোন সমাস বলে নাকি? বিশেষ্য প্লাস বিশেষ্য আছে, বিশেষ্য বিশেষ্য। বিবি হচ্ছে রূপক না, রূপকে তো অদৃশ্য থাকে, কিন্তু অদৃশ্য কিছু না, দুটোই দৃশ্যমান। উপমিত, এটা হচ্ছে উপমিত, উপমিত। চাঁদ মুখ, সিংহ পুরুষ, যেখানে বিবি থাকে, বিশেষ্য প্লাস বিশেষ্য এবং ইম্পসিবল, এটা হচ্ছে উপমিত।
আর উপমিতার মধ্যে ন্যায়টা কই থাকে, শুরুতে, মাঝখানে না শেষে? মাঝখানে। না, উপমানে মাঝখানে থাকে, যেমন কাজল কালো, কাজলের ন্যায় কালো। কিন্তু উপমিতার ক্ষেত্রে ন্যায়টা শেষে যায়। সেই ক্ষেত্রে এটার ব্যাস বাক্য হচ্ছে মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। কিন্তু এখানে অপশনের মধ্যে এটা ছিল না বলে আমরা এটাকে খ হিসেবে উত্তর নিয়েছি। মুখের ন্যায় চাঁদ না, চাঁদরূপ মুখ এটা নিয়েছি, চাঁদরূপ মুখ এটা উত্তর নিয়েছি। কিন্তু আলটিমেটলি আমাদের এটা চাঁদ মুখ না নিয়ে, আচ্ছা সরি, এটা না নিয়ে আমরা এটা নিতে পারি, রূপ না, রূপক তো হবে না, রূপক হলে রূপ নিতাম, চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ। কিন্তু অ্যাকচুয়ালি এটার ব্যাসবাক্যটা কি হবে জানো? উপমিতের ন্যায়টা শেষে নিলে মুখ চাঁদের ন্যায়। মুখ চাঁদের ন্যায়, যেমন সিংহ পুরুষের ক্ষেত্রে পুরুষ সিংহের ন্যায়, উপমিতের ক্ষেত্রে ন্যায়টা শেষে থাকে। কিন্তু এটার অপশনটা এরকম ছিল। জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাত মানে কি বলেন? জ্যোৎস্না মণ্ডিত ধোয়া রাত। রাত, এটা অনেকে বলে জ্যোৎস্না ধোয়া রাত, জ্যোৎস্না বিধৌত রাত। এখন যদি আমরা জ্যোৎস্না বিধৌত বলি, জ্যোৎস্না বিধৌত রাত বা জ্যোৎস্না ধোয়া রাত, তাহলে আমরা কি করলাম? মাঝখান থেকে একটা পদ বাদ দিলাম। আর মাঝখান থেকে বাদ দিলে এটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারায়। এখন মনে করেন যে আপনি এটা পারেন না, ধরে নেন যে এই প্রশ্নটা আপনি পারেন না, আপনি মিলান আস্তে আস্তে। ষষ্ঠী তৎপুরুষের মাঝখান থেকে কি বাদ যাবে? র বা এর বাদ যাবে। আপনি কি বলতে পারবেন জ্যোৎস্নার রাত হবে? মিলবে? জ্যোৎস্নার রাত মিলবে না। আপনি পঞ্চমী দিয়ে মিলান, জ্যোৎস্না থেকে রাত, মিলে না। বহুব্রী দিয়ে মিলান, বহুব্রী শেষে কি থাকবে? যার থাকবে। তাহলে জ্যোৎস্না রাত যার, মিলে? তাহলে আলটিমেটলি উত্তর কি আসবে? মধ্যপদলোপী কর্মধারায় আসবে। যেটা আপনাদের বেশ কয়েকটা ক্লাসে আমি পড়িয়েছি, আবারও বলি যে যখন দেখবেন যে আপনি উত্তর মিলাতে পারছেন না, টেনশন নিবেন না। মানে হুবহু মিলে নাই, আপনার কাছে মনে হচ্ছে যে উত্তরটা তো হুবহু মিলে নাই। হুবহু না মিললে টেনশন নেওয়ার কিছু নাই, কারণ যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যদি আপনি ভালো করে একটু দেখেন, এমনি দেখবেন কমন করে যাচ্ছে। ওকে, আচ্ছা। 9 নাম্বার, সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ যে সমাসে হয়। উত্তরটা প্রথম শব্দটাতেই আছে। সমাহার অর্থে কি বসে? সমাহার অর্থে বসে দ্বিগু। সমাহার অর্থে বসে দ্বিগু। আচ্ছা, জজ সাহেব হচ্ছে কোনো কিছুর পরিচয়, একজনকে পরিচয় করে দিচ্ছি, যিনি জজ তিনি সাহেব। তো জজ সাহেব কি হবে? আচ্ছা, এখানে আমরা মিলাই, সুন্দর করে দেখেন। জজ সাহেব দ্বিগু হবে, জজ সাহেবের সমাহার না, দ্বন্দ্ব হবে জজ ও সাহেব, দুজন মানুষ, না হবে না। জজ সাহেব যার, বহুব্রী হবে, জজ সাহেব যার, না। তাহলে আলটিমেটলি কি হবে? কর্মধারায়। আপনি সরাসরি না পারলে কোনো সমস্যা নেই, আপনি অন্যগুলা সম্পর্কের সাথে মিলান, উত্তর মিলে যাবে। কারণ আপনি যখন সবগুলা সমাজ সম্পর্কে আইডিয়া রাখবেন, তখন যে শব্দই আসুক আপনি মিলাইতে পারবেন, টেনশন নেওয়া দরকার নাই। এই যে অনেক সময় আমরা বলি যে স্যার এতগুলো শব্দ সমাসের, আমরা সব তো জানি না, কিন্তু আমি তো আপনাদেরকে অনেকগুলো শব্দ প্র্যাকটিস করিয়েছি, এটা তো স্বীকার করতেই হবে, তাই না? কি বলেন? কতগুলা? কর্মধারায় আবার বলেন। কর্মধারার সংজ্ঞাটা চিনতে পারছি। কর্মধারার কনসেপ্টটা ছিল যে সাধারণ কর্মধারা, যেটা এমনিতে কনসেপ্ট হচ্ছে বিশেষ্য বিশেষণের মধ্যে সমাস হবে, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষ্য, এরকম আর কি, মানে এই দুইটার মধ্যেই থাকবে। তো সাধারণ কর্মধারা যেটা ছিল, এটা ছিল পরিচয়মূলক, মহানবী, মহান যে নবী, নবীর পরিচয়। তারপর হচ্ছে মহাকীর্তি, কীর্তির পরিচয়। নবপৃথিবী, পৃথিবীর পরিচয়। জজ সাহেব, জজের পরিচয়। গিন্নিমা, গিন্নিমায়ের পরিচয়। এরকম এগুলো হচ্ছে সাধারণ কর্মধারা, যখন কোনো কিছুর পরিচয় বোঝাবে। ঠিক আছে? আচ্ছা, বিস্ময়াপন্ন। আপন্ন মানে হচ্ছে একদম আপন করে নেয়া, মানে নিজের কাছে নিয়ে নিলেন আর। তো বিস্ময়কে দিয়ে নিবেন নাকি বিস্ময়কে নিবেন, কোনটা? আপনি বিস্ময়ে নিবেন নাকি বিস্ময়কে নিবেন? আপনারা যখন খুব বিস্মিত হয়ে যান, তখন আপনি বিস্ময়কে আপন্ন করে ফেলেন। এটা হচ্ছে কে দিয়ে হয়। আর কে দিয়ে হইলে জানি কোন সমাস মনে আছে? দ্বিতীয়া তৎপুরুষ। ওকে, ঠিক আছে, দ্বিতীয়া তৎপুরুষ। আচ্ছা, সমাসবদ্ধ, এর বদ্ধ হবে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? এটা আমি আর না বলে আপনারা বলেন। আনত,
মূল অব্যয়ভাব। শব্দ, হ্যাঁ মূল শব্দ হচ্ছে নত। মূল শব্দ হচ্ছে নত। শুরুতে কি আছে? আ। আ হচ্ছে একটা উপসর্গ। উপসর্গ। তাহলে কোন সমাস? অব্যয়ভাব। অব্যয়ী অব্যয়ীভাব সমাস। একই রকম ভাবে আমরা পড়েছিলাম আরক্তিম, মনে আছে? আরক্তিম, তারপর আজীবন, আপাদমস্তক, ওগুলো কোন সমাস ছিল? অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাস ছিল, ওগুলো অব্যয়ীভাব সমাস ছিল। আচ্ছা ঠিক আছে। Okay, তারপর হচ্ছে লাঠালাঠি। লাঠালাঠি কোন সমাস? এটা তো পারবেন না। ব্যতিহার বহুব্রীহি। এটা সবচেয়ে ইজি হয়ে গেছে না, আজকেই পড়ছেন তো। লাঠালাঠি, মারামারি, কানাকানি, ঠেলাঠেলি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। বহুব্রীহি। বহুব্রীহি সমাস পদ কোনটি, মানে কোনটা বহুব্রীহি বোঝাচ্ছে? তপবন গেছে। উপবন। স্যার, আচ্ছা মহল। স্যার অনমনীয় অ আছে এখানে। অনমনী হবে না। অনমনীয় ক্ষেত্রে শুধু নমনীয় মূল শব্দ, এক্সট্রা হিসেবে আছে অ। তাহলে অন নাতি থাকলে ওটা হয় নয় তৎপুরুষ, নয় নমনীয়। খাস মহল, খাস যে মহল, মধ্য, তপবন। এটা কর্মধারায়। তপবন, তপের নিমিত্তে বন, তপের নিমিত্তে বন, হবে না। চতুর্থী তৎপুরুষ। তাহলে বাকি থাকে কি আর? জনশ্রুতি। জনশ্রুতি। জনশ্রুতি মানে কি জানেন? কিংবদন্তি। জনশ্রুতি মানে কিংবদন্তি। কিংবদন্তি শব্দটা শুনেছেন না? লিজেন্ড। লিজেন্ড মানে জনশ্রুতি। ব্যাসবাক্য হচ্ছে জনশ্রুতি আছে যার। জনশ্রুতি আছে যার মানে সবাই যাকে চিনে, সবাই যাকে জানে, সেই হচ্ছে হিরো আলম। না কিংবদন্তি কোনটা? কিংবদন্তি। জনশ্রুতি হচ্ছে জনশ্রুতি আছে যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ খেয়াল করেন, আপনি এটা পারেন না, কিন্তু অন্যগুলো তো আপনার পারার কথা ছিল। শুরুতে অন নাতি থাকলে কি হয়? অন নাতি থাকলে কি হয়? অচেনা, অনাদর, এগুলো ছিল নয় তৎপুরুষ। আর খাস মহল, এটা মহলের পরিচয়। মহলটা কেমন? খাস, খাস যে মহল, কর্মধারায়। তপবন, তপের নিমিত্তে বন, চতুর্থী তৎপুরুষ। তাহলে বাকি থাকে কি আর? জনশ্রুতি। যে সমাসে ব্যাস বাক্য হয় না বা করতে গেলে অন্য একটা পদের সাহায্য নিতে হয়, তার নাম কি? খুবই সহজ। আমাদের দুইটা সমাস আছে, যে দুইটা সমাসের সাধারণত ব্যাস বাক্য হয় না, অন্য একটা পদ ব্যবহার করলে ব্যাস বাক্য হয়ে যায়। কারণ গ্রামান্তর অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ, নিত্য সমাস, এগুলো হচ্ছে নিত্য সমাস। এগুলো তো অপ্রধান, মনে নাই? যে সকল সাধারণত যে সমাসের ব্যাস বাক্য হয় না ওইটাই নিত্য সমাস, মানে সাধারণ হিসেবে আসে আর কি। তাহলে নিত্য হচ্ছে সাধারণত কোনো ব্যাস বাক্য ইন্ডিকেট করা যায় না। আচ্ছা, এবার আমরা ইউনিভার্সিটির কয়েকটা প্রশ্ন একটু দেখে নিই। কালস্রোত, বলেন কালস্রোত কি হবে? কালস্রোত। কাল মানে সময়, এটা তুলনা বোঝাচ্ছে না? আগে বলেন, তুলনা বোঝাচ্ছে তো? হ্যাঁ, ওকে। তাহলে কাল মানে সময় বিশেষ্য, স্রোত মানেও বিশেষ্য। তাহলে বিবি আছে, বিশেষ্য বিশেষ্য। তাহলে বিবি কই থাকে? উপমিতার মধ্যে থাকে আর রূপকে থাকে। উপমিতার মধ্যে থাকে আর রূপকে থাকে, তাই না? বিবি বিশেষ্য বিশেষ্য। আচ্ছা, এবার বলেন এটা কি হবে, উপমিত না রূপক? রূপক হবে, কারণ কাল বা সময় ধরা যায় না, এটা হলো অদৃশ্য। তাহলে বিবি প্লাস অদৃশ্য, এটার নাম কি হবে? রূপক। করপল্লব কোন সমাস? কর মানে হচ্ছে জানেন হাতের তালু, এটা কর। পল্লব মানে পাতা। তাহলে তুলনা বোঝাচ্ছে, তো তুলনা যেহেতু বোঝাচ্ছে তাহলে হয় উপমান হবে নাহলে উপমিত হবে। মানে আপনারা বলেন উপমান না উপমিত? করপল্লব। কর মানে হাত, পল্লব মানে পাতা। পসিবল? উপমিত। উপমিত, কারণ দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য। আর দেন এটা ইম্পসিবল, হাত কোনোদিন পাতা হয়ে যাবে না। ওকে, বিশেষ্য প্লাস বিশেষ্য, উপমিত। দলছুট, দলছুট মানে কি? দল থেকে ছোটা। দল থেকে ছুট। তাহলে পঞ্চমী হওয়ার কথা, এখানে তো পঞ্চমী নাই, কিন্তু দেখেন অন্য একটা সেন্সে পান কিনা। অপাদান, অপাদান মানি হচ্ছে হইতে থেকে চেয়ে। অপাদান মানি হচ্ছে হইতে থেকে চেয়ে। অপাদান মানি হচ্ছে হইতে থেকে চেয়ে। তাহলে এটা কি হবে? অপাদান। পঞ্চমী বা অপাদান। ওকে,
কোনটা ঈষৎ অর্থে অব্যাহত সমাস? ঈষৎ অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? আজীবন মানে কি? আরক্তিম। আচ্ছা, আজীবন মানে জীবন পর্যন্ত, আগমন মানে গণভোরের পঞ্চাশ, আপাত মস্তক মানে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, আর আরক্তিম মানে হচ্ছে ঈষৎ রক্তিম, মানে হালকা রক্তিম আর কি। একটু রক্তিম, জি স্যার, কিছুটা। হা ঘরে, হা ঘরে কোন সমাস? তৎপুরুষ। তৎপুরুষ কেন হবে? হায়ের ঘরে, হা ঘরে মানে কি? স্যার নেই ঘর যার, মানে এমনটা। আচ্ছা, এখানে আমরা হা ঘরে দিয়ে দিব নেই ঘর যার, যার ঘর নাই। ওকে, জি স্যার। যার ঘর নাই তারে বলে হা ঘরে। তাহলে কি দিব উত্তর? বহুব্রীহি। বহুত। এমনিতে হা ঘরে জানেন তো, হা ঘরে মানে যার ঘর নাই। যার ঘর নাই, হা ভাতে এরকম। হা ভাতে, হ্যাঁ। ওকে, উপমান, উপমান শব্দের অর্থ আমরা জানি কেউ? উপমান, তুলনা। উপমান মানে হচ্ছে না না, তুলনা না, যার সাথে তুলনা দেই, যার সাথে তুলনা দেই সেটা হলো উপমান, তুলনীয় বস্তু। যেমন তুলনা। কাজল কালো, কাজল কালোর মধ্যে আমরা কালোকে তুলনা দিছি কার সাথে? কালো, কাজল। কাজলের সাথে, কাজলের সাথে। ওই কাজল হচ্ছে উপমান, মানে অ্যাকচুয়ালি উপমান শব্দটা বোঝায় তুলনীয় বস্তু, আর উপমান কর্মধারায় তো সমাসেরই পুরা নাম। কোনটা অলুক তৎপুরুষ বলেন? দেশে বিদেশে হবে? দেশে বিদেশে তো হবে না, দ্বন্দ্ব। গায়ে হলুদ তো হবে না, কারণ গায়ে হলুদ তো বহুব্রীহি, তাই না? ওকে, বিড়াল চোখা, বিড়াল চোখাতে তো কোনো ইয়েই নাই, বিভক্তিই নাই, এটা বাদ। কাছে কি আর সোনার বাংলা বাকি আছে। তো দেখেন, আপনি জাস্ট বিশ্লেষণ করতে পারলে উত্তর এমনি বের করে ফেলতে পারবেন। ওই যে সোনার বাংলা আপনি এমনি বের করতে পারতাম, কারণ সোনার বাংলার মধ্যে কোনটা বোঝাচ্ছে, সোনা নাকি বাংলা? বাংলা। বাংলাকে বোঝাচ্ছে, পরপদ প্রধান, বিভক্তি আছে অলুক, পরপদ প্রধান, অলুক তৎপুরুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বাবা মা কোন সমাস? এটা আমরা পারবো না, এটা অনেক কঠিন, কপাল। এই প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে আর যাবে মানুষ। জীবন স্রোত, আগে ছিল কাল স্রোত, এখন জীবন স্রোত, কোন সমাস? রূপক, কারণ এই তুলনা বোঝাচ্ছে, আর জীবন তো অদৃশ্য। গৃহকর্ত্রী, দেখেন এটা পারেন কিনা, কিছু বলবো না আমি, দেখি আপনারা পারেন কিনা। ষষ্ঠী তৎপুরুষ, গৃহের কর্ত্রী। রাইট, গৃহকর্ত্রী মানে হচ্ছে গৃহের কর্ত্রী, গৃহের মালিক, মালিকিন, মালকিন, মালকিন, মালিক আর কি, মহিলা অর্থে। গৃহের কর্ত্রী, তাহলে রবা এর বাদ গেল, আর রবা এর বাদ যাওয়া মানে কি? ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, ওকে। যারা ফেসবুকে আর ইউটিউবে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা নতুন একটা ব্যাচ ওপেন করছি আগামী 24 তারিখে, চাইলে ওতে অ্যাড হতে পারেন। আর আপনারা যে ক্লাসটা এতক্ষণ দেখলেন, এটা ছিল আমাদের ব্যাকরণ 39 নাম্বার ব্যাচের একটা ক্লাস। আমরা সমাজটা 3টা ক্লাসে পড়েছি, তারপরে চেষ্টা করেছি একটু সলভ করার আর কি। আমাদের সলভ আরো আছে, বাট আমরা ফেসবুকে আর থাকতে চাচ্ছি না, ফেসবুকে আপনারা উত্তর দিচ্ছেন কম, ফেসবুকে যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, এবার আমরা আমাদেরটাতে যাই। ফেসবুকের মানুষেরা উত্তর খুব কম দিয়েছে, আপনারাই উত্তর বেশি দিয়েছেন। অবশ্য ওদেরকে জানানো হয়নি, জানালে অনেকেই উত্তর দিতে আসতো। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের যে প্রশ্নগুলো আসলে আসে আর কি সমাসের ক্ষেত্রে, যেটা হয় যে আমরা শব্দগুলাই গেস করতে পারি না, এটা একটা প্রবলেম হয়। গেস করতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে ওই শব্দটার সাথে পরিচিত না, এটা হচ্ছে একটা প্রবলেম। বাট এই জন্যই দেখবেন যে আপনাদেরকে একদম দ্বন্দ্ব সমাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত বারবার আপনাদেরকে আমি খালি শব্দই পড়তে দিয়েছি, এবং অল্প অল্প করে। আগে তো সমাজটা একদম প্রথম দিকে তো একদিনই পড়াইতাম, তারপরে 2 দিন, এবং আপনাদের আগের ব্যাচ থেকে 3 দিন করে পড়াচ্ছি, আর মানে সমাজটা 3টা ক্লাসে পড়াচ্ছি। এর একটাই কারণ যে এতগুলো শব্দ যদি আমরা ভেঙে ভেঙে 2টা 3টা করে পড়তে থাকি, তাহলে সবগুলো শব্দ কিন্তু আপনার একবার করে হলো পড়া হয়ে যাবে। আমি ওইটাই চাচ্ছি যে আপনার একবার করে হলো পড়া হয়ে যাক। যদি সবগুলো আপনার একবার করে হলেও পড়া হয়ে যায়, তাহলে শব্দগুলো আপনার কাছে আর নতুন থাকবে না। এই যে আরক্তিম শব্দটার কথা খেয়াল করেন, জীবনে কোনোদিন ব্যবহার করেছেন এই শব্দ? সত্যি করে বলেন তো, আরক্তিম কোথাও ব্যবহার করেছেন জীবনে না কোনোদিন? স্যার। আমি নিজে ব্যবহার করি নাই, বাংলা স্টুডেন্ট, আমি বাংলা, আমি জীবনে আরক্তিম কখনো বলা দরকার হয়নি। ঈষৎ রক্তিম বা ঈষৎ লাল করে কিছু হইলে আমরা বলি যে লালচে, লালচে বললে হয়ে যাচ্ছে, লালচে মানে ঈষৎ লাল। আরক্তিম শব্দ কিন্তু আমরা ব্যবহারই করি না, কিন্তু দেখেন শব্দটা আপনি কয়েকবার পড়েছেন, এখন আপনার মাথায় কিন্তু এটা গেঁথে আছে। কনসেপ্ট এইটাই, আমরা সমাজ দ্বন্দ্বের মূল কনসেপ্ট, অলুকের মূল কনসেপ্ট, তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দের মূল কনসেপ্ট গুলো যদি আমরা একটু ক্লিয়ার থাকি, যে শব্দটাই দেওয়া হোক, যে বললো যে নিচের কোনটি অলুক
আপনি অপশনে যান। সরাসরি যদি আপনি উত্তর বের করতে না পারেন, ভয় পাওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই, আপনি অপশনগুলো একটু দেখেন। অপশনগুলো দেখতে দেখবেন ঠিকই আপনি তিনটা মিলাইতে পারছেন, যে তিনটার উত্তর হবেই না কোনোভাবে, ও যেটা হচ্ছে না ওইটাই, এভাবে মিলানো সম্ভব। তবুও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমরা একটু একটু করে তিনটা ক্লাসে সমাজটা শেষ করলাম এবং বিসিএস এর প্রশ্ন বা অ্যাডমিশনের প্রশ্ন আমরা কিছু দেখলাম। তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আবারও যদি কেউ গ্যাপ দিয়ে থাকেন যে হ্যাঁ সবগুলো শব্দ আমি দেখি নাই, সবগুলো শব্দ আবার দেখার চেষ্টা করেন। আমি যথাসম্ভব আমি যে শব্দগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো আমার ইন্টারমিডিয়েটের বইয়ের আর কি, ইন্টারমিডিয়েটে এগুলো বিভিন্ন বোর্ডে আসছে। তো ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি সমাজটা পড়ানো হয়, কারণ ওখানে শব্দ সম্ভারটা প্রচুর। অ্যাডমিশন লেভেলে বা বিসিএস লেভেলে তো এত শব্দ আপনারা নিজেরাও পড়েন না, জাস্ট আইডিয়া নিয়ে নিচ্ছেন, কিন্তু শব্দগুলো পড়লে জানা হয়ে যায়। সেই ক্ষেত্রে 9-10 বোর্ড ব্যাকরণ বইয়ে কিন্তু প্রচুর পরিমাণ শব্দ আছে, নতুনটা না পুরাতনটা, মানে অরিজিনাল যেটা আর কি। তো সেই জন্য আমাদের শিট হোক, আমাদের স্লাইড হোক, বা আমাদের বোর্ড ব্যাকরণ বই হোক, একটা শব্দ যেন গ্যাপ না যায়। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, একটা শব্দ যেন গ্যাপ না যায়, প্রত্যেকটা শব্দ যেন মাথায় থাকে, যে শব্দটা আসলে বিচ্ছেদটা কি হচ্ছে বা এই শব্দটার ব্যস্ত করে কি হচ্ছে, এটা যেন সবগুলা জানা থাকে। আপনাদের কাছে এই আমার বিশ্বের অনুরোধ থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর সমাজের পরীক্ষা আমরা আগামী ক্লাসে নিব, যেটা আজকে এটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে, আমরা আগামী ক্লাসে সমাজের পরীক্ষা নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আর আপনাদের পরে তো আমরা 40 নম্বর ব্যাচ ওপেন করেছিলাম আপনাদের স্টাইলে আর কি, 1 বছর রেকর্ড দিয়ে, বাট ওটার রেসপন্স একটু কম ছিল, কারণ যেহেতু টাকাটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা আবারও ফিরে যাচ্ছি আমরা আগের স্ট্রাকচারে, আমরা 1 বছর রেকর্ড থেকে বেরিয়ে আসছি। আবার যাদের রেকর্ড দরকার তারা নিবে, যাদের রেকর্ড দরকার নাই তারা ওই যে 999 টাকায় কোর্স করবে 48 ঘন্টা রেকর্ডের। আর যদি কেউ মনে করে 1 বছরের রেকর্ড নিতে চায়, তাহলে তারা এক্সট্রা 500 টাকা দিয়ে আবার অ্যাড হবে 1 বছরের রেকর্ডের গ্রুপে আর কি। তো 40 নম্বর ব্যাচে আমাদের রেসপন্স খুব কম ছিল, আমরা 41 নম্বর ব্যাচ ওপেন করছি আগামী 24 তারিখ শুক্র শনি রাত 10টায়। আপনাদের পরিচিত কেউ যদি যুক্ত হতে চায় তাহলে আমাদের সাথে অ্যাড করতে পারেন। যদি 1000 টাকায় ভর্তি হয় তাহলে 2 দিনের রেকর্ড পাবে, আর ক্লাস যেমন আমাদের হয় তেমনই। আর 1500 টাকায় ভর্তি হলে 1 বছর রেকর্ড সহ আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যথেষ্ট সাপোর্টিভ আমাদের সাথে, আপনারাও ক্লাসে কথাবার্তা বলেন, যেটা আমার খুব পছন্দ আর কি, যে আমি কথা বললাম সবাই খালি শুনলেন এরকম না আর কি, একটু রেসপন্স করলেন, তাহলে পড়াশোনাটা পাকাপোক্ত হয় আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সমাজটা একটু লিখে লিখে পড়বেন, যেটাই দেখবেন যে কেমন লাগছে 3-4 বার লিখে ফেলবেন খাতায়, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আবার, আসসালামু আলাইকুম।